আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ফ্যাসিবাদ মুক্ত বাংলা নববর্ষ বরণের অপেক্ষায় জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। পুড়িয়ে দেয়া ফ্যাসিস্টের মুখাবয়ব সহ দুটি মোটিফ নতুন করে নির্মাণ করা হচ্ছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, আনন্দ শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে অপপ্রচার ঠেকাতে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সিসি ফুটেজে দেখা যাচ্ছে শনিবার ভোর 4:44 মুখে মাস্ক পরে দেয়াল টপকে চারুকলার ভেতরে ঢুকছে এক যুবক। ফ্যাসিবাদের মুখাবয়বের কাছে তরল পদার্থ ঢালছে, পরে আগুন ধরিয়ে আবার দেয়াল টপকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যাচ্ছে। আগুনের এই ঘটনায় সবাই হতবাক হলেও শোভাযাত্রার জন্য আরো উদ্যমে প্রস্তুতি নিচ্ছে চারুকলা অনুষদ। কেউ তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন বিভিন্ন মোটিভ, আবার কেউ ব্যস্ত বিভিন্ন প্রতিকৃতি নির্মাণে। পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়বও ফের নির্মাণের চেষ্টা চলছে। রাত্রে পোস্টার লাগানো হয়েছে, তারপরে যে ভাঙ্গা ভুঙ্গা যেগুলো পুড়ে গেছে সেগুলো ঠিক করেছি। কালকে তো মনে করেন আমরা সকালবেলায় কালকে খোলা বৈশাখ, আজকে মনে করেন সারা রাত কাজ করলে সারে যদি লাগে সারা রাত করতে পারবো। রমনার বটমূলে কোনো বোমা মিললে কিভাবে বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে তারই একটি মহড়া করে ডিএমপির সিটিটিসি ইউনিট। মহড়া পরিদর্শন শেষে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবো ইনশাআল্লাহ। অন্যদিকে রমনার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে র্যাব মহাপরিচালক বলেন, চারুকলায় অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন র্যাব মহাপরিচালক। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে। চারুকলার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আগুন দেয়া ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী, নাম রবিউল ইসলাম রাকিব, সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গৌতম বুদ্ধের অহিংস সাম্যের বাণী অনুসরণ করে শান্তি ফিরুক সবখানে। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে প্রস্তুত সেনাবাহিনী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রার্থনা হল। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপবিহার অধ্যক্ষদ্বয় দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির নিদর্শন, তাই দলমত নির্বিশেষে সবাইকে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা উচিত। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সবার। আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বহাল রাখতে হবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দেশ বিদেশের সব বাংলাদেশিকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নববর্ষের প্রথম দিনে সবার কল্যাণ ও শান্তি কামনা করে বৈশাখের বনহি তাপে সমাজ থেকে অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি মুছে যাওয়ার প্রত্যাশা করেন তিনি। পহেলা বৈশাখ বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই বাংলা নববর্ষ বাংলাদেশিদের হৃদয়ে প্রকাশ অনন্য বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে গেল ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ভারফেজ, অ্যাভয়েড রাফা, দলছুট লালন এবং চাকমা, গারো, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড দল। 50 জন ঢোল বাদক ও 50 জন লাঠি খেলা শিল্পীও এতে অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় 2 শতাধিক ব্যান্ড মিউজিশিয়ান অংশ নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গান পরিবেশন করবে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হল পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। সকালে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বান্দরবানের ডিসি শামিমা রিনি। মারমা, চাকমা, তঞ্চঙ্ঘা, ম্রো, বম, ত্রিপুরা সহ পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেয়। কাল পয়লা বৈশাখে পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ, কষ্ট, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করবে তারা। শেষ দিন যেহেতু বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর জন্য আজকে সবাই একত্রিত হয়েছি। 3 দিন ব্যাপী আমাদের পানি খেলাটা থাকবে। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করে থাকি। সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে। গণতন্ত্রের কথা বলে উল্টো পথে হাঁটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাদের সুবিধা দিতে নির্বাচনের সময় নিয়ে স্থির থাকতে পারছেন না প্রধান উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে ভাসানী জনশক্তি পার্টি। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের থাকা কারো কারো বক্তব্য নির্বাচন নিয়ে ভুল বার্তা দেয়। গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন এই সমস্ত আসা যাওয়া করছেন? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়িয়ে ফেলার নিন্দা জানান। সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখতে হবে। দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ফ্যাসিবাদের থাবায় যেন নষ্ট না হয়, সেজন্য
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়। জাহিদ রহমান, RTV, ঢাকা। সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করে গণফোরাম। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে 158টি প্রস্তাবনার মধ্যে 56টিতে একমত আর 78টিতে দ্বিমত তারা। এদিকে কমিশনের সঙ্গে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশও। বৈঠক শেষে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাংবাদিকদের বলেন, সংবিধানে বিসমিল্লাহ রেখে মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহ যুক্ত করার পরামর্শ দিয়েছে তারা। সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 109টিতে একমত জমিয়তে উলামায়ে ইসলাম। তো এই সরকারের কাছে আমাদের মূল দাবি ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং তার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করার প্রস্তাব করেছি। সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস আমরা পুনর্বহাল করার প্রস্তাব করেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট পর্যালোচনা শেষে এ আদেশ দেন। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সাবেক ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 20 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী নাসরিন হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েল ব্যতীত শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন 4 শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সরকারের সব ধরনের চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়। আগামী পৃথিবীতে মানবাধিকার নিয়ে কথা বলার আগে গাজার চিত্র সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে জুলাই আন্দোলনে শহীদ সাগর রহমানের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘ এবং ইউনিসেফ সহ সব মানবাধিকার সংস্থার চোখ গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে গেছে। গাজায় গণহত্যার রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে। এই নেতানিয়াহুকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেন তাদের প্রত্যেকের গায়ে রক্তের দাগ রয়েছে বলেও মন্তব্য সার্জিসের। পুরো পৃথিবীতে মানবাধিকারের বড় বড় অনেক লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক সবকিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। আমরা তাদেরকে বলি, আগামীর পৃথিবীতে আপনারা এইসব মানবাধিকারের বিভিন্ন বয়ান দেওয়ার আগে গাজার চিত্রটা সামনে আনবেন। এটা একটা গণহত্যা। এই গণহত্যার যে রক্ত, এই রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। বিকেলে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালত আসামি হিটু শেখ সহ 4 জনকে অভিযুক্ত করে এই চার্জশিট দাখিল করা হয়। জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে। নিহত আসিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়দা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 8 বছরের শিশু আসিয়া গত 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায়। ঠিক 1 মাস পর ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হলো।
শান্তিপূর্ণভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 2টা থেকেই শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। পরে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়। দুই পক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। 52 দিন পর ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গত 18 ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের আরেকটি পক্ষের সঙ্গে সংঘর্ষে শতাধিক আহত হয়। পরে 25 ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিল্প খাতে 33% গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। নতুন এই দর চলতি এপ্রিল মাস থেকে কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, 33% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে 31 টাকা 50 পয়সা থেকে বেড়ে হবে 42 টাকা। শিল্প খাতে 30 টাকা থেকে বেড়ে হবে 40 টাকা। গ্যাস উৎপাদন করে থাকে এবং এই দেশে উৎপাদন সেই প্রেক্ষিতে অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত ও বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে যেটা ক্যাপটিভ বিদ্যুৎ যেটা বর্তমানে 31 টাকা 50 পয়সা এটি হবে 42 টাকা এবং শিল্প খাতে যেটা বর্তমানে রয়েছে 30 টাকা এটি হবে 40 টাকা। ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলনে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আশিক চৌধুরী বলেন, সংস্কারের পাশাপাশি বিনিয়োগের পাইপলাইন তৈরির কাজ করাই মূল লক্ষ্য। পরবর্তীতে নির্বাচিত সরকার বিনিয়োগ সম্মেলন আয়োজনের ধারা অব্যাহত রাখবে বলে আশা তার। এ সময় বিডার চেয়ারম্যান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের নির্ধারিত 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। 100টা ইকোনমিক জোনের দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি। যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন। সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে কর ব্যবস্থাকে বৈষম্যহীন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সমকাল পত্রিকার আয়োজনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কর দিতে সক্ষম এমন সবাইকে করের আওতায় আনা হবে এবং রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। রিটার্ন দাখিল ও কর আদায় সহজ করতে পুরো সিস্টেম অটোমেশনের পাশাপাশি অ্যাপস তৈরি করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো ট্যাক্স সিস্টেম সহজ এবং কর কাঠামো বিনিয়োগ বান্ধব হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে বাংলাদেশিরা সেখানে নানা ধরনের জটিলতায় পড়ছেন বলে জানিয়েছেন অভিবাসন অ্যাটর্নি মঈন চৌধুরী। যুক্তরাষ্ট্রের বর্তমান কঠোর ইমিগ্রেশন নীতি বাংলাদেশিদের উপর প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, 10 মাসের বেশি সময় কেউ বিদেশে অবস্থান করলে গ্রিন কার্ড বাতিলের ঝুঁকি আছে। আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন কার্ড ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছেন, তাদেরকে কিন্তু এখন এন্ট্রি পোর্ট অফ এন্ট্রিতে অনেক প্রশ্ন করা হয়। তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলো যাচাই বাছাই করা হয় তা আপনারা যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না। যদি আপনার পোর্ট অফ এন্ট্রিতে পাওয়া যায় যে আপনার তথ্য আর কথার মধ্যে মিল নাই, আপনাকে আমেরিকায় ঢুকতে নাও দিতে পারে। এটা এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশে 1000 বেডের একটি হাসপাতাল নির্মাণ করে দেবে চীন।
দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীনের অর্থায়নে উপহার হিসেবে হাসপাতালটি নির্মাণ করা হবে। বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, হাসপাতালটি নির্মাণ করা হবে রংপুরে। এদিকে গত 7 মাসে জুলাই আগস্টে আহত 40 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে বলে জানান উপদেষ্টা। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছে 26 জন। চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারব। এবার ফুটবল। বিপিএল ফুটবলের সবশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে দারুণ জয়ের পর ফুরফুরে মেজাজে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির সামনে 24 বছর পর লিগ শিরোপা জয়ের সুযোগ অনেকটাই সহজ হয়ে গেছে। তবে এখনই অগ্রিম কিছু ভাবতে চান না দলটির কোচ আলফাজ আহমেদ। এদিকে ক্লাব ফুটবলে বিদেশি কোচদের পাশাপাশি দেশি কোচদের মূল্যায়নের গুরুত্বের কথাও বলেন মোহামেডান কোচ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। খেলোয়াড়ি জীবনে এই সাদা কালো জার্সিতে নিজের ক্যারিয়ারের সুবর্ণ সময়টা পার করেছিলেন আলফাজ। কোচ হিসেবেও সাদা কালো শিবিরের ডাগআউটের এই মাস্টারমাইন্ড পার করছেন দারুণ সময়। লিগের 11তম রাউন্ডে বসুন্ধরা কিংসকে 2-1 গোলে হারানোর পর শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল মোহামেডান। বড় কোনো অঘটন না ঘটলে কিংসের সাফল্যের দুর্গে এবার হানা দিচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। হাতছানি 24 বছর পর লিগ শিরোপা জয়ের আর পেশাদার ফুটবলে প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে দেখার, সেই সঙ্গে শিরোপা জিতলে আসন্ন এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য সাদা কালোদের। এখনও খেলা 7টা বাকি আছে। আমি মনে করি যে প্রতিটা খেলা আমার কাছে খুবই মূল্যবান এবং প্রতিটা খেলার 3টা পয়েন্টই আমাদের জরুরি। তো এখনই চ্যাম্পিয়ন হয়ে গেছে আমি সেটা মনে করি না, কারণ আরও ভাইটাল ম্যাচ অনেকগুলো রয়ে গেছে। আপনি আসলে আরও 3-4 ম্যাচ না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তো আমরা চ্যাম্পিয়ন ফাইটে আছি। অবশ্যই আমরা এটা ধরে রেখে এগিয়ে যেতে চাই। বিপিএল ফুটবলে হাই প্রোফাইল সব বিদেশি কোচের ভিড়ে দেশি কোচদের সাফল্য চোখে পড়ার মতো। আলফাজের চাওয়া লাইসেন্সধারী দেশি কোচদের মূল্যায়ন করুক সংশ্লিষ্টরা। দেশি কোচরাও পারে, তাদের কাজের সুযোগ করে দিতে হবে এবং আসলে ভালো অনেক কোচই বাংলাদেশে এখনও আছে। আসলে কাজের জায়গা নাই, আমি মনে করি যে কাজের জায়গা পেলে অবশ্যই তারা ভালো করবে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।